প্রতিযোগিতায় শ্রাবণকে গান গাওয়ার অনুমতি দিল দাদু। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে শ্রাবণ টিকলির সাথে কথা বলছিল ছাদে। এরপর শ্রাবণ টিকলিকে দেখেইনি যে টিকলি কোন দিকে যাচ্ছে। আস্তে আস্তে পেছনে সরতেছিল টিকলি, আর তখনই ওম দেখে নেয় দূর থেকে আর বুঝতে পারে টিকলি তো পড়ে যাবে, তাই এগিয়ে আসে। তারপরেই শ্রাবণ বলে, কিরে টিকলি, তুই আমার প্রশ্নের উত্তর দিচ্ছিস না কেন? টিকলি আর এক পা সরতে গেলে পড়ে যাচ্ছিল। ওম তখনই এসে ধরে নেয় আর বলে, টিকলি তুমি তো আর একটু হলেই পড়ে যেতে। শ্রাবণ বলে, আমি খেয়ালই করিনি যে তুই এই রকম করতে করতে একেবারে ধারে চলে এসেছিস। তখনই শ্রাবণকে দোষ দিতে থাকে টিকলি আর বলে, দেখেছো ওম, দেখো আজকে আমাকে এইভাবে ছাদে নিয়ে এসে মেরে ফেলার প্ল্যান করেছিল এই শ্রাবণ। তখনই ওম বলে, চুপ করো, এসব কি কথা বলছো তুমি? আমি তো সেটাই বুঝতে পারছি না। শ্রাবণ তোমাকে মারতে চাইবে কেন? কিসের স্বার্থ আছে শ্রাবণের যে তোমাকে মারতে চাইবে? টিকলি বলে, এই যে আমি যে এই বাড়িতে রয়েছি, যদি তুমি আমাকে ভালোবেসে ফেলো তাই তো আমাকে সরাতে চাইছে, না হলে কেনই বা এখন ছাদে নিয়ে আসবে, তাই না? ওম তখন বলে, আমি তো তোমাকে ভালোবাসি। কথাটা শোনার পরেই চমকে গেছে টিকলি আর বলে, দেখেছিস শ্রাবণ, দেখেছিস, ওম আমাকে ভালোবাসে। ওম আমাকে এতটাই ভালোবাসে যে তোর সামনেই স্বীকার করলো। এরপরেও বলবি ওম আমাকে ভালোবাসে না? তখনই শ্রাবণ বলে, দেখ টিকলি, তুই নিজেকে সামলা। এরপরে ওম বলে, ঠিক যেমনটা সানায়া আর রোহিণীকে স্নেহ করি, ভালোবাসি, তোমাকেও নিজের বোনের মতোই ভালোবাসি, বুঝতে পেরেছ? আর তুমি এরকম আউফাউ কথা বলো না। টিকলি তখন বলে, এটা হতে পারে না, কোনোভাবেই না। আমি তোমাকে ভালোবাসি। তোমায় শ্রাবণকে ছেড়ে আমার কাছেই আসতে হবে, মিলিয়ে নিও আমার কথাটা। এরপরেই শ্রাবণ বুঝতে পারে টিকলির মাথাটা পুরোই খারাপ হয়ে গেছে, ওকে আর কিছু বললেও বুঝতেও পারবে না। তখন টিকলি এখান থেকে চলে যায়। আর অন্যদিকে ওম বলে, শ্রাবণ কি হয়েছিল গো? শ্রাবণ তখন বলে, কি আর হবে, নতুন মা আমার টিকলির মাথাটা আরও বেশি করে খেয়েছে আর চাইছে আপনাকে আর আমাকে আলাদা করতে। ওম বলে, আবার এই খেলা শুরু করেছে, আজ আমি ওদেরকে ছাড়বো না। তখনই শ্রাবণ বলে, দাঁড়ান মিস্টার ঘোষ, আপনি যদি এখন গিয়ে চেঁচামেচি করতে থাকেন, কথা বলতে থাকেন, তাহলে কোনো সলিউশন হবে না। তার থেকে বরং ওদেরকে ভালোভাবে বোঝাতে হবে। আপনি একটু শান্ত হন না, আপনি এত রাগারাগি করলে কি করে হবে? ওম তখন বলে, কি করে শান্ত হব? আমি তো সেটাই বুঝতে পারছি না, শান্তটা কি করে হব? যা শুরু হয়েছে সেটা মেনে নেওয়া যায় না। এইদিকে মৃত্তিকা খুব বিরক্ত হয়, কারণ মৃত্তিকাকে দরজা বন্ধ করে দিয়ে চলে গেছিল শ্রাবণ, খুলে দিয়েছে টিকলি। আর তখনই মৃত্তিকা বলে, কি হলো, তুমি উত্তর দিচ্ছ না কেন? কি করেছে শ্রাবণ তোমার সাথে? তখন টিকলি বলে, এত অভিনয় করলাম, এত কিছু করলাম, তবুও ওমের মন পেলাম না। ওমের মন কি আমি কোনোদিনও পাবো না নাকি? আমি তো কিছু বুঝতেই পারছি না। মৃত্তিকা তখন বলে, এত ছটপট করারই বা কি আছে? আমি মাঝে মধ্যে সেটাই বুঝতে পারছি না। তবে হ্যাঁ, শ্রাবণ যখন জেনে গেছে যে তোমার সাথে আমি একটা জুটি বানিয়েছি ওদেরকে আলাদা করার জন্য, এখন শ্রাবণ ছাড়বে না। খুব ভালো মতন ও বুঝে গেছে এটা, আমাকে কিছুতেই ছাড়বে না, তুমি দেখে নিও। টিকলি বলে, কি করবে? কিচ্ছু করতে পারবে না শ্রাবণ, তার আগেই যা করার আমি করে দেব। আমি তো ওকে ছাড়বো না, কিছুতেই না। মৃত্তিকা তখন বলে, কি আর করবে, দেখোই না শ্রাবণ এবারে কীরকমভাবে মারপ্যাচ করে। এরপর বৃষ্টিকে সমস্তটা খুলে বলে শ্রাবণ। আর তখন বৃষ্টি বলে, ওই মেয়েকে আমি ছাড়বো না। শ্রাবণ, তুই আমাকে বারণ করেছিলিস বলে আমি ওকে কিছু বলিনি, কিন্তু আজ তো আমি ওকে কোনোভাবেই ছাড়বো না। এর একটা হেস্তনেস্ত করে তবেই ছাড়বো। ও তোর সংসারটা ভাঙতে চাইছে। না রে শ্রাবণ, আমি আর এখানে থাকতে পারবো না। যা শুরু হয়েছে, টিকলিটা ঠিক বাবার মতনই শয়তান হচ্ছে, ওকে আমি এখান থেকে নিয়ে বেরিয়ে যাবো এক্ষুনি, আর কোনো কথা শুনবো না। শ্রাবণ বলে, দাঁড়া দিদি, আমি তোদেরকে এইভাবে কোথাও যেতে দিতে পারি না। কোনো চালচুলো নেই, আমি এখন কোথায় পাঠাবো তোদেরকে? তোদের তিনজনকে বার করে দিলে আমি কি খুব শান্তিতে থাকবো তো সেটা মনে হয়? কখনো না, আমি শান্তিতে থাকতে পারবোই না। তার থেকে বরং তুই আমার কথাটা ভালো করে শোন। তুই এরকমটা করিস না দিদি, আমার কথাটা বোঝার চেষ্টা কর। আমি তোকে ভালোবাসি, তোদের সবাইকে আমি খুব ভালোবাসি। তোরা যদি এই বাড়ি থেকে চলে যেতে চাস তাহলে সব থেকে বেশি খারাপ লাগবে আমার। আমি তোদের আগে একটা ব্যবস্থা করি, তারপরেই তোদেরকে এখান থেকে যেতে দেবো। কিন্তু মনে মনে টিকলি বলতে থাকে, আসলে ওদের সমস্ত কথাই টিকলি শুনে নেয় আর বলে, অত সহজ না রে শ্রাবণ, আমরা এখান থেকে কোথাও নড়বো না। এরপর দেখি তুই কি করতে পারিস, কিচ্ছু করতে পারবি না। এরপর সবাই মিলে খেতে বসে পড়েছে। আর তখন দাদু খুব আনহেলদি খাবার খেতে থাকে। তার জন্য ওম বলে, এই যে ওল্ড ম্যান, বয়সটা তো হচ্ছে, তুমি এত আনহেলদি খাবার খেও না। তখনই দাদু বলে, এই যে নাতিবাবু,
আরে একটা কথাতে আছে শোনোনি, যা দেবে অঙ্গে তাই যাবে সঙ্গে, তাহলে এত অসুবিধার কি আছে? বাবা, খাওয়াটাই তো আমার কাছে মেন উদ্দেশ্য, তাই না? আমি খাওয়ার জন্যই তো বাঁচি। কেউ বাঁচার জন্যই খায় আর কেউ খাওয়ার জন্য বাঁচে, মনে রেখো কথাটা। এরপর দাদুকে জিজ্ঞেস করে শ্রাবণ, দাদু আজকে কি বানাবো দুপুরে? তখন দাদু বলে, তোমার যেটা ইচ্ছা তুমি সেটাই বানিও। শ্রাবণ বলে, তাহলে আজকে ডাল করি মাছের মাথা দিয়ে, ছানার ডালনা করি, আর এক কাজ করি মাটন করি আর চাটনি আমের। কথাটা শোনার পরেই দাদু বলে, বাহ, এটা তো ফাটাফাটি মেনু। এরপরেই মৃত্তিকা বলে, তা কি ব্যাপার বলো তো শ্রাবণ, হঠাৎ করে বাবাকে এত অয়েলিং করছো, নিশ্চয়ই কিছু চাওয়ার আছে তাই না? আর তখনই শ্রাবণ বলে, আপনার কাছে এরকমটাই হয়ে থাকে সাধারণত, তবে আমার দাদুর কাছে একটা অনুমতি চাওয়ার আছে, কিন্তু খাবারের লোভ দেখিয়ে সেটা কখনোই নয়। দাদু, আমি যেই কথাটা বলতে চাই সেটা খুবই একটা সাধারণ কথা, যেই কথাগুলো তোমাকে না বললেই নয়। আসলে আমার তোমার কাছ থেকে একটা অনুমতি চাই। আমি চাই আমার দিদিদের জন্য একটা হিল্লে করতে। আমি আপনাদের কারোরই হেল্প নিতে চাই না। তো দিদিদের যদি কিছু করতে হয় তাহলে আমার নিজেকেই কিছু করতে হবে। আমি তো গান ছাড়া কিছু পারি না। একটা জায়গায় গানের কম্পিটিশন হচ্ছে, তো সেখানে আমি নাম দিতে চাই। কথাটা শোনার পরেই দাদু চমকে যায়। বাকিরা, বিশেষ করে সানায়া, ভেঙ্কি খুব খুশি হয়, কারণ এটা সকালবেলাতে ওরাই বলেছিল শ্রাবণকে, কিন্তু শ্রাবণ না বলে দিয়েছিল। কিন্তু পরে শ্রাবণ চিন্তাভাবনা করে বুঝেছে এই একটা কাজই শ্রাবণ করতে পারে, চেষ্টা অন্তত করবে। তখনই মৃত্তিকা বলে, শুনেছি তো ওখানে নাকি 1,00,000 টাকা অ্যাডমিশন, মানে এন্ট্রি ফ্রি আছে। তুমি কি সেটা নেবে আর কি? 1,00,000 টাকাতে এন্ট্রি ফিস দেবে? তাহলে বুঝি ওম্বেটা তোমাকে টাকা দেবে? আর তখনই ওম বলে, হ্যাঁ আমি তো দিতাম। কিন্তু দাদু বলে, না নাতিবাবু না, আমার কথাটা আগে শোনো। শ্রাবণ, তুমি গান গাইতেই পারো, তোমার গান ভালো লাগে, কিন্তু আমি তোমাকে একটা কথা বলেছিলাম, গানটাকে পেশা হিসেবে নেবে না। শখ করে তুমি গান গাও। আর আমিও চাই না বৃষ্টি সারা জীবন এই বাড়িতে থাকুক, কারণ আমি জানি তোমাদের দুই বোনের আত্মমর্যাদা অনেক বেশি প্রবল, কিন্তু এই বাড়ি থেকে তোমাকে কোনো রকমের কোনো সাহায্য করা হবে না। তুমি যদি ওই কম্পিটিশনে নাম দিতে চাও তাহলে তোমাকে নিজের যোগ্যতাতে টাকা অ্যারেঞ্জ করে যেতে হবে। আমার কোনো আপত্তি নেই, তুমি যেতে পারো, গানও গাইতে পারো। কথাটা শোনার পরই ওম চমকে যায়। আর তখনই মৃত্তিকা মনে মনে বলে, বাহ, এটাই তো চাইছিলাম, এইবারেই শুরু হবে আমার খেল। আজ রাতের থেকেই শ্রাবণকে কীভাবে হেনস্থা করব আমি জানি। অন্যদিকে টিকলি ভাবে, শ্রাবণ, তোকে জিততে দিলে তারপর তো তুই আমাদের হিল্লে করবি, তার আগেই তোর অবস্থা আমি খারাপ করে দেবো, তুই যেতে পারিস কিনা সেটা আগে দেখ। তখনই শ্রাবণ বলে, দাদু আমার কিচ্ছু লাগবে না, এই যে তুমি অনুমতি দিয়েছো আমি তাতেই খুশি। তোমার আশীর্বাদ, ওমের ভালোবাসা, সবার সাপোর্ট পেলেই আশা করি আমি নিশ্চয়ই জিততে পারবো, সেই আশা আমি করেছি। তখনই দিদি বলে, নিশ্চয়ই পারবি শ্রাবণ, তুই এত ভালো গান গাস, তোকে হারায় কে? তোকে জিততেই হবে। আর শ্রাবণও অনেক আশাবাদী।